রবীন্দ্র শতাব্দী জয়ন্তী সমিতি, হাওড়া। রবীন্দ্রনাথের 100 বছরে এই হাওড়া জেলা জুড়ে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল তার যে কমিটি, সেই কমিটি একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছিল সেই বছর 1961 সালে। তো সেই বইয়ের মধ্যে শঙ্কর, সাহিত্যিক শঙ্কর, তার একটা লেখা আমি পড়ে শোনাচ্ছি। সেই সুখী রাজপুত্র প্রাণের ভয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে পাখিটা ওইখানে ঢুকে পড়েছিল। বুঝেছিল এখানে সে অনধিকার প্রবেশকারী, সোজা ভাষায় বাঙালিরা যাকে ট্রেসপাসার বলে। তাই রাত্রির নিস্তব্ধতা আর অন্ধকারকে যতদূর সম্ভব বিরক্ত না করে সে চারিদিকে তাকাচ্ছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না। এখানে অসংখ্য চেয়ারের ভিড়, কিন্তু মানুষ নেই একটাও। আগামীকাল ভোরে এখানে কোনো সভা হবে। থামগুলোতে রঙিন কাপড় মোড়া হয়েছে, মাথার উপরেও ডেকোরেটরদের চাঁদোয়া। আর কোথাও আশ্রয় না পেয়ে ভীরু পাখিটা শেষ পর্যন্ত একটা ছবির উপর এসে বসল। সমস্ত সভা মণ্ডপে ওই একটা ছবিই টাঙানো ছিল। কে? পাখিটা চমকে উঠল। আমাকে মাফ করবেন প্রভু, এখানে যে অন্য কেউ আছেন আমি বুঝতে পারিনি। আমি এখনই চলে যাচ্ছি। ছবিটা সামান্য নড়ে উঠল। এত সংকোচ বোধ করছো কেন পাখি? এই বিশ্ব সংসারটা কিছু আমার খাস জমিদারি নয়। এখানে সবার সমান অধিকার। তোমার যেখানে খুশি বিশ্রাম নাও। আপনার কোনো কষ্ট হবে না প্রভু? ছোট পাখি, তোমার সামান্য বোঝাটুকু বইবার মতো ক্ষমতা আজও বোধহয় আমার আছে। আপনার অনুগ্রহের সীমা নেই প্রভু। এর আগে পৃথিবীর অনেক ভারী ভারী বোঝা আপনাকে বইতে হয়েছে বুঝি। ছোট পাখি, রাত্রি অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। হারানো দিনের হারিয়ে যাওয়া কথাগুলো আর মনে করিয়ে দিও না। রাত্রি এখনো বেশি হয়নি প্রভু। এখনো ট্রামবাস চলছে, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে, সিনেমা হলে সিনেমা চলছে। তাই বুঝি ছোট পাখি? আমার যেন মনে হচ্ছে এক অন্তবিহীন রাত্রির পথে আমি হেঁটে চলেছি। কখন যে তার শুরু হয়েছে আমি জানি না, কোথায় যে তার শেষ তাও জানি না। কি? আপনি কে প্রভু? আপনাকে তো চিনতে পারছি না। আমাকে তুমি চিনতে পারবে না ছোট পাখি। তার থেকে বলো, এত রাত্রে নিজের বাসা ছেড়ে হঠাৎ এখানে এসে ঢুকলে কেন? একদল ছেলে আমার বাসাটা ভেঙে উড়িয়ে দিয়েছে। কতগুলো দেবদারু গাছের ডাল আজ যে ওরা কেটে তছনছ করলো। কেন কেন হঠাৎ এমন দুর্মতি হলো কেন ওদের? আগামীকাল কিসের যেন উৎসব। বহু বছর আগে কে একজন যেন এই দেশে জন্ম নিয়েছিলেন। সারা জীবন ধরে তিনি নাকি অনেক ভালো ভালো কথা পদ্য করে লিখে গিয়েছিলেন। মানুষকে ভালোবাসো, পৃথিবীকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো। সেই লোকটার মতো এত সুন্দর করে কেউ নাকি কোনোদিন মনের ভাব প্রকাশ করতে পারেনি। বেঁচে থাকলে লোকটার এতদিনে নাকি 100 বছর বয়স হতো। তাই ওরা উৎসব করবে, দেবদারু গাছের পাতা আর নানা ফুল দিয়ে উৎসব প্রাঙ্গণ সাজাবে। বাইরে বৈশাখের ঝড় শুরু হয়েছে। চিত্রমূর্তি হঠাৎ যেন দুলে উঠল, আর পাখিটা ভয় পেয়ে বলল, প্রভু, আপনি কি আমার উপর অসন্তুষ্ট হলেন? ওকে অবমাননা করেছি নাকি? ওকে আমি চিনি না, জানি না, তাই লোকটা বলেছি। মানুষরা বলে কবি, বিশ্বকবি, কবিগুরু, আরো কত কি বলে। না না, আমি একটু অসন্তুষ্ট হইনি পাখি। তুমি ভালোভাবে বসো, তোমার যতক্ষণ খুশি আমার সামান্য আশ্রয়ে শান্তিতে থাকো। তোমার কথা ভেবে বড় কষ্ট পাচ্ছি ছোট পাখি।
তোমার ঘর নেই, আশ্রয় নেই, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো অপরাধ নেই। এ কি প্রভু, আপনি কাঁদছেন? এই পৃথিবীতে আপনি তো সুবিধা করতে পারবেন না। আমার সামান্য একটা বাসা নষ্ট হয়ে গিয়েছে, তাও একজন মহামানবের নৈবেদ্য রূপে। আর এখানে হাজার হাজার মানুষ গৃহহারা হচ্ছে মানুষেরই জন্যে। এক দেশ আর এক দেশকে পছন্দ না করলেই রাত্রের অন্ধকারে আণবিক বোমা ফেলে যায়। এক ভাষার লোক আর এক ভাষার লোককে পছন্দ না করলে কেরোসিন তেল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়, মেয়েদের উপর অত্যাচার করে, শিশু হত্যা করে। আর তোমাদের কবি নিশ্চয়ই সেই সময় পরম আনন্দে গুনগুন করে গান গেয়ে কাব্য সরস্বতীর সান্নিধ্য কামনা করছিলেন, সোনার কলমে লিখছিলেন পৃথিবী কত সুন্দর, প্রকৃতি কত লাস্যময়ী, তাই না? ওর ওপর আপনি অযথা রাগ করছেন প্রভু। যে রাত্রে এশিয়ার পূর্ব প্রান্তে উদিত সূর্যের দেশে আণবিক বোমা পড়েছিল, সে রাত্রে তিনি তো বেঁচে ছিলেন না। আর মানুষের নীচতা, হিংস্রতা, তার বিরুদ্ধে তিনি তো অনেক লিখেছেন। ওই তো দেয়ালের গায়ে ছেলেরা কবির বাণী লাল কালিতে বড় বড় হরফে লিখে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন না? হিংসায় উন্মত্ত পৃথ্বী। কবির কথা শুনেছিল ওরা? তা তো জানি না প্রভু। এই শহরেই তো তারপর গোটা কয়েক রায়ট হয়ে গেল। রাস্তায় মরা মানুষের পচে যাওয়া দেহ আমি পড়ে থাকতে দেখেছি। এর পিঠেও ছুরি বসিয়েছে, অথচ দুজনই সেই ভাষায় কথা বলে যে ভাষায় কবি তাঁর অমর কাব্য রচনা করে গিয়েছেন। ছোট পাখি, অমর কথাটার মানে কি? আমি তো জানি না প্রভু। কবির কাব্য সম্বন্ধে এই দেশের লোকেরা প্রায় ওই কথাটা বলে। জন্ম হলে তবে তো সে মর অথবা অমর হবে। তুমি যে কবির কথা বলছো ছোট পাখি, তিনি তো দেখছি শুধু লিখে গিয়েছেন। সে লেখা হয়তো ছাপা হয়েছে, সেই ছাপা বই হয়তো বিক্রি হয়েছে, কিন্তু সে লেখা তো এখনো কেউ পড়েনি। যিনি জন্মালেন না, তার মৃত্যু হবে কি করে? ছোট পাখি যেন চমকে উঠল। ওর ছোট্ট পাখা দুটো ভয়ে কাঁপতে লাগলো। বললে, প্রভু, আমার আমার ভয় করছে। এসব কথা ওদের কানে গেলে সর্বনাশ হবে। ওরা ভাববে ওদের প্রিয় কবিকে আমরা ইচ্ছে করে অপমান করছি। ও, তুমি বলছো অমর না হন তিনি এদেশের প্রিয় কবি? আমার বুদ্ধি সামান্য প্রভু, কিছুই কিছুই গুছিয়ে বলতে পারি না। ছোট পাখি, তোমার পাখা আছে, একবার বাইরে থেকে কিছু প্রমাণ নিয়ে এসো না। এখনই যাচ্ছি প্রভু। ছোট পাখি, ছোট পাখি, ও ছোট পাখি, তোমার জন্য আমি জেগে বসে আছি। হ্যাঁ প্রভু, দেখে এলাম। তিনি যে জনপ্রিয় সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই শহরে যতগুলো ছাপাখানা আছে, তার যেখানেই গেলাম সেখানেই দেখলাম শতবার্ষিকীর অনুষ্ঠানের কাজ হচ্ছে। নিশীথ প্রদীপ জ্বালিয়ে কম্পোজিটর লেখা কম্পোজ করছে। ওদেরই একজনকে বলতে শুনলাম, রবি ঠাকুর সরস্বতী এবং দুর্গা ঠাকুরকেও হারিয়ে দিল। পুজোর সময় এত কার্ড আর বিল বই ছাপা হয় না। ছবিটা একবার যেন হেসে উঠল, বললে, লোকটা তাহলে সত্যি সর্বজনীন পুজো কমিটির ছেলে ছোকরাদের প্রিয়, কি বলো ছোট পাখি? এতক্ষণ ঘুরে ঘুরে তুমি শুধু এইটুকু দেখে এলে। বারোয়ারি সংস্থারাই কি এখন এই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছে? না প্রভু, আমি আমি এখনই দেখে আসছি, সব দেখে শুনে আসছি। আমি ফিরে এসেছি প্রভু। তোমার ঠোঁটে ওটা কি?
রাত জেগে এই শহরের একজন জ্ঞানী তার বক্তৃতা লিখছিলেন। লিখতে লিখতে বোধহয় একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, বাইরে বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। সেই সুযোগে ওর লেখা একটা পাতা ঠোঁটে করে নিয়ে এসেছি। ভালো করনি ছোট পাখি, বেচারার কষ্টের লেখা। সে নিয়ে অযথা চিন্তা করবেন না প্রভু। ওর টেবিলের উপরেই 28 খণ্ড রচনা বলে সাজানো রয়েছে। ওর উক্তি দিয়েই বক্তৃতা ভরিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে বটে, গঙ্গা জলে গঙ্গা পুজো না ওই ধরনের একটা কথা সে সময় খুব প্রচলিত ছিল। এখনো আছে প্রভু। আধুনিক রম্য সাহিত্যিকেরা বলেন মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ, রম্য সাহিত্যিক সে বস্তুটা কি? আগে আগে এই দেশে সাহিত্যিক এখন দু রকমের, রম্য সাহিত্যিক এবং নির্ভেজাল সাহিত্যিক। কিন্তু আপনি ভয় পাবেন না প্রভু, যার লেখা আমি নিয়ে এসেছি তিনি অধ্যাপক। একবার পড়ে দেখুন। পড়ে দেখার চোখ আমার নেই ছোট পাখি, তুমিই পড়ো। উনি লিখছেন, যে দেশে একজন সুকবি জন্মে সে দেশের সৌভাগ্য, যে দেশে সুকবি যশপ্রাপ্ত হয় সে দেশের আরো সৌভাগ্য। কিন্তু কোনো কবির পক্ষে কতখানি জনপ্রিয় হওয়া সম্ভব? বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ যে অর্থে জনপ্রিয়, অশোক, আলেকজান্ডার, সিজার যে অর্থে যশস্বী, তাহা কোনো মহাকাব্য রচয়িতার ভাগ্যে ইতিহাসে কখনো জোটে নাই। এমনকি শঙ্কর, কবির, চৈতন্যের কাছাকাছি কোনো কবি আসিতে পারেন না। কারণ কাব্যের প্রভাব সম্বন্ধে আমরা যতই দম্ভ প্রকাশ করি না কেন, শিক্ষিত এবং সংবেদনশীল নাগরিকের 1440 মিনিটের দৈনন্দিন জীবনে কাব্য কতখানি অংশ অধিকার করিয়া থাকে তাহা আমাদের জানিতে বাকি নাই। সেদিকে আমরা ধন্য। পৃথিবীর আর কোনো কবি কোনো দেশে এমন ভাবে বন্দিত হন নাই। কাব্য সরস্বতীর একজন পূজারীর জন্য সমগ্র জাতিকে এমন ভাবে মাথিয়া উঠিতে আর কখনো দেখা যায় নাই। ধর্মগুরু এবং রাজনীতিবিদদের রেকর্ডও তাহার কাছে ম্লান হইয়া গিয়াছে। ধন্য এই দেশ, ধন্য সেই কবি যিনি এই দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন। ছোট পাখি, ছোট পাখি, এবার থামো থামো, আর পড়বার প্রয়োজন নেই। বুঝতে পারছি জোড়াসাঁকোর ওই ভদ্রলোকের নাম এদেশে সবাই জানে। বড় আনন্দের কথা ছোট পাখি। হ্যাঁ প্রভু, লোকে বলছে তিনি দরিদ্র ভাষাকে সচ্ছল করেছেন। গোটা জাতটার কথা বলবার ঢং, চিঠি লেখার ভঙ্গি, এমনকি হাতের লেখার প্রকৃতি পর্যন্ত তিনি পাল্টিয়ে দিয়েছেন। তাই নাকি? আপনার কাছে কি আমি মিথ্যে কথা বলবো প্রভু? তুমি তো লোকের মনের মধ্যে ঢুকতে পারো না ছোট পাখি। ছোট্ট জীব, আমরা সবই পারি প্রভু, কারণ আমাদের সামনে এরা স্বাভাবিকভাবে কথা বলতে ভয় পায় না। তাহলে আর একবার ঘুরে আসবে কি ছোট পাখি? এদের মনের ভিতরের কথাটা আমার জানতে বড় ইচ্ছে করছে। আমি এখনই যাচ্ছি প্রভু। ছোট পাখি, রাত্রের অন্ধকারে একটু আশ্রয়ের সন্ধানে তুমি আমার কাছে এসেছিলে। আশ্রয়ের লোভ দেখিয়ে তোমার বিশ্রামের রাত্রিটা আমি নিজের স্বার্থে অপচয় করছি না প্রভু। এতদিন এই দেশে রয়েছি, এত দেখেছি, কিন্তু কখনো আজকের মতো উত্তেজনা অনুভব করিনি। আমার খুব ভালো লাগছে। আমার জ্ঞান চক্ষু যেন ধীরে ধীরে উন্মিলিত হচ্ছে। তুমিও যে জোড়াসাঁকোর সেই সুখী রাজপুত্রের ভাষায় কথা বলতে আরম্ভ করলে ছোট পাখি, ব্যাপার কি? শুধু তোমার নয়, আমারও জ্ঞান চক্ষু যেন ধীরে ধীরে উন্মিলিত হচ্ছে। এতদিনেও পৃথিবীর কিছুই যে বুঝতে পারিনি তা এখন বুঝতে পারছি। যাক সে কথা, এতক্ষণ ধরে কি দেখে এলে বলো? প্রথমে যেখানে গিয়েছিলাম তারা সবাই ধন্য ধন্য করছে, বলছে ভাগ্যিস মহাকবি অমন সুন্দর সুন্দর লাইন লিখেছিলেন। কি লাইন? অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর লাইন। সেই সব লাইন ব্যবহার করে অনেকে বড় লোক হয়ে গেল।
কি লাইন? অদ্ভুত সুন্দর সুন্দর লাইন। সেই সব লাইন ব্যবহার করে অনেকে বড় লোক হয়ে গেল। কবি শুধু যাদের কিছু নেই তাদেরই ভালোবাসতেন না, যাদের আছে তাদের জন্য চিন্তা করে লিখতেন। যেমন, যদি জানতেম আমার কিসের ব্যথা তবে তোমায় আমি জানাতাম, মাথা ধরা ট্যাবলেটের বিজ্ঞাপন। কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী, ঘুমের ওষুধ। আরেকটি বিজ্ঞাপন, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। ওটা কি? একটা নতুন লিফট কোম্পানির বিজ্ঞাপনের কপি। ওরা আগে কোলাপসেবল গেট তৈরি করত, তখন লিখতো, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, চোর ডাকাতদের সংশয় হইতে বাধ্য, কারণ রবীন্দ্র গেট মজবুত লোহায় তৈরি। বণিকদের কথা ত্যাগ করো ছোট পাখি, স্বল্প মূল্যকে দুর্মূল্য করে তোলাতেই ওদের প্রতিভার বিকাশ। আর কোথাও গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ প্রভু, একটা পাড়ায় দুই মোড়ে দুটি জনসভা হচ্ছে। দুই দলের নেতাই এই কোটেশনে বক্তৃতা শেষ করলেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তারপর কিন্তু যে বাক্সে ভোট দিতে বললেন তার মার্কা বিভিন্ন। ছোট পাখি, বিভিন্ন ছবি মার্কা টিনের বাক্সের মধ্যে কাগজ ফেলে কোনো মহাদেশের ইতিহাস সৃষ্টি হয়নি। তুমি অন্য কাউকে দেখেছ? হ্যাঁ প্রভু, প্রেমিক, লেখক, গৃহবধূদেরও তো দেখে এলাম। ওরা কি জোড়াসাঁকোর ওই ভদ্রলোকের জন্য অনুভব করেছে? কবির কোটেশনে প্রেমিকের খুব সুবিধা হয় প্রভু। যে কথা সোজাভাবে লিখতে সংকোচ হয়, কোটেশন দিয়ে তা বলতে একটু দ্বিধা জাগে না। লেখক, একজন লেখকের ডায়েরি দেখে এলাম। তিনি লিখছেন, এই যুগের আমরা আলালের ঘরে দুলাল, রবীন্দ্রনাথের উত্তরাধিকারী আমরা, রূপোর চামচ মুখে দিয়া সাহিত্যের সংসারে জন্মেছি। শব্দের দৈন্য এখন আমাদের কল্পনার অতীত। আর সময়োপযোগী ডায়লগ, আঁতুর ঘর থেকে শ্রাদ্ধ ভাষা পর্যন্ত সর্বপ্রকার অবস্থার জন্যই রবীন্দ্রবাণী মজুদ রয়েছে। এদেশের লেখকরা তাহলে সত্যি কবিগুরুর অনুগত? না প্রভু, ওইখানেই মুশকিল। ওরা সবাই রবীন্দ্র প্রভাব মুক্ত হবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ওকে অনুসরণ করলেই সাহিত্যের শেয়ার বাজারে লেখকের দাম নাকি হুড়ুস করে পড়ে যাবে। বুঝলাম, তাহলে ভদ্রলোকের আপন বলতে আছে কি? আমি ক্ষুদ্র জীব, আমারও তো বোঝবার শক্তি নেই প্রভু। এত লোক যার চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দেয়, আপনি বলছেন তার কেউ নেই? আমরা জানতাম পায়ের গোড়ায় ফুল ছুঁড়ে মারলেই অঞ্জলি দেওয়া হয় না। এরা সবাই মিলে হই হই করে, গান গায়, কবিতা লেখে, বক্তৃতা দেয়, বাইরের লোকদের চিৎকার করে বলে বেড়ায়, দেখো কত বড় কবি আমাদের ঘরে জন্ম নিয়েছিলেন। কিন্তু কবিকে কিছুই দেয় না। সারা জীবন ধরে তিনি যা বোঝাতে চেয়েছেন তা বোঝবার কোনো লক্ষণই তো এদের ভাব, ভাষা বা কর্মে ফুটে উঠতে দেখছি না ছোট পাখি। একই প্রভু, আমার গায়ে যেন এক ফোঁটা জল পড়ল। আপনি কি কাঁদছেন? কেন, কি হয়েছে প্রভু? কবে কোন একটা লোক শুভ্রা সরস্বতীর আশীর্বাদে ধন্য হয়ে অলৌকিক কাব্য সৃষ্টি করেছিল, গ্রহণ না করে তার দেশের লোকেরা বিধাতার সেই প্রসাদ চামড়ায় বাঁধিয়ে সোনার জলে নাম লিখে আলমারিতে পড়ে রাখলো। কিছু পেয়েছে বলে আনন্দে তারা ঢাক বাজালো, অথচ কি পেয়েছে তা বোঝবার চেষ্টা করলো না। কিন্তু তাতে আপনারই কি আর আমারই কি? আর সত্যি কথা বলতে কি, তাতে পৃথিবীর যে কিছু যায় আসে? পণ্ডিতরা তো ভুলেই গিয়েছেন, মুক্তোর মালা সবার গলায় শোভা পায় না। ছবিটা যেন এবার একটু দুলে উঠল। বললে, ছোট পাখি, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি বিপদে আশ্রয় দিয়েছেন, আপনার জন্য আমি সব করতে রাজি আছি, আজ্ঞা করুন। আমাকে কেন যে ওরা থামের ওপর 3টে পেরেক মেরে ঝুলিয়ে রেখে গিয়েছে? কবে কখন ওদের অনুষ্ঠান হবে, কবে ওদের সভাপতি
প্রধান অতিথি এসে বক্তৃতা করবেন, তার জন্য আমার এই যন্ত্রণা। ছোট পাখি, ক্রুশবিদ্ধ যিশুর মতো আমার কষ্ট হচ্ছে। আমার একটু উপকার করবে? বলুন প্রভু। এই যন্ত্রণা থেকে মুক্ত করে আমাকে কোনো সবুজ ঘাসে ভরা মাঠের উপর কিংবা কোনো গাছের তলায় ফেলে রেখে আসবে? পারবে ছোট পাখি? পারবো প্রভু, অন্তত আমি চেষ্টা করে দেখবো প্রভু। ওই তো দেওয়ালে লেখা রয়েছে, আমাদের জন্য কবি লিখেছেন, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। রাত্রের অন্ধকারে ঠোঁট দিয়ে পাখি আস্তে আস্তে ছবিটার দড়ির পাকগুলো খুলে ফেলল। পরিশ্রমে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বললে, আর কষ্ট হবে না প্রভু, আপনাকে নিয়ে এবার আমি মুক্তির সন্ধানে উড়ে যাব। কাঁদতে কাঁদতে ছবিটা বললে, এই বোঝা তুমি বইতে পারবে? প্রভু, দেওয়ালের গায়ে আগামীকালের সভার জন্য লেখা বাণীটা পড়তে পারছেন না? তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। আমি চেষ্টা করব। পাখির শ্রমে সমস্ত ছবিটা এবার দুলে উঠল। পাখির কোন রকমে বললে, প্রভু আপনি নির্ভয়ে থাকুন, আমি যথাসাধ্য চেষ্টা করছি। পাখি পারল না। দড়ির বন্ধন মুক্ত হয়ে ভারী ছবিটা এবার ঝনঝন করে মেঝেতে ভেঙে পড়ল। এটা কি? কবিগুরু রবীন্দ্রনাথের এমন সুন্দর ছবিটাকে এমন এমন করে ভাঙল কে? পরের দিন ভোরে সভা আরম্ভ হবার আগে রবীন্দ্র শতবার্ষিকী সম্পাদক সভা কক্ষে ঢুকে চিৎকার করে উঠলেন, হ্যাঁ, একটা পাখিও দেখছি ছবিটার তলায় চাপা পড়ে মরে রয়েছে। ভদ্রলোক আবার চিৎকার করলেন, জমলাট জমলাট, ঝাঁটা দিয়ে জঞ্জালগুলো তাড়াতাড়ি সাফ করে ডাস্টবিনে ফেলে দিয়েছো, জলদি জলদি জমলাট। সভাপতি এসে পড়েছেন, সবার কাজ এখনই আরম্ভ হবে। নমস্কার। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। পনি সা গামা পায় গামা গায় সা রে নি সা পা পায় গামা নি পায় গামা পানি সা নি পায় পায় গামা পায় নি নি সা। গর্ব সব টুটিয়া
মুরছি পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মুরছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে, মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী, সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী, সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। পানি সা গা মা পা গা মা গা সা। এবারে রবীন্দ্রনাথকে নিয়ে আমার দুটো কবিতা শোনাই। একটা বহুদিন আগের লেখা, ৮০-র দশকে লেখা, ধুলোটে ২৫। কোমরপাড়ার গরুর গাড়ির ছইয়ের নিচে প্রথম আলাপ, তারপর চাঁপা গাছে লুকোচুরি খেলতে খেলতে কৈশোরের রাঙা চুনি, সবুজ পান্না, গোলাপ সৌরভে, কিনুগোয়ালার বিষণ্ণ গলি থেকে ধলেশ্বরী টপকে উদ্ভ্রান্ত আফ্রিকায়, গঞ্জের দেয়ালময় সাক্ষরতার স্লোগানে, পোস্টারে, ক্যালেন্ডারে, উল্লাসে, একাকিত্বে, ক্রোধে, নিবেদনে, কর্মে ও চিন্তনে, ধ্যানে ও উচ্ছ্বাসে, ফুলে ও বারুদে, সর্বত্রগামী, শুভ্র শ্বশ্রুগম্ফমণ্ডিত এক ঠাকুর দর্শনে পাড়াগে ষোড়শ বালক শেষ রাতের লোকালে এসে নামল ২৫শে বৈশাখের ভোরে। এত বড় উৎসব
ভেবেছিল প্যান্ডেল, আলো, মাইক আর ফুল খোঁপারা নিশ্চিন্তে পৌঁছে দেবে তাকে গন্তব্য মন্দিরে। একটা বুড়ো দোতলা বাস নদী টপকে কাশতে কাশতে গণেশ টকিজের চৌমাথায় একরাশ কালো ধোঁয়া উগরে বলল, এইখানে। ধোঁয়ার কুণ্ডলে থিতিয়ে যেতে ধীরে ধীরে ফুটে উঠল বিশাল হোর্ডিং জুড়ে রূপ কি রানীর রি রি নৃত্যভঙ্গি। চওড়া যোগ চিহ্ন আঁকা রাস্তার দুপাশ বরাবর খড়খড়ি আর ঝুল বারান্দা আঁকা 30 ফুট উঁচু থুম মেরে থাকা সমান্তরাল ও বিষণ্ণ এক টানা দেয়াল পাঁচিল। খোলা ফুটপাথে হিজিবিজি শুয়ে থাকা কঙ্কাল শরীরে ভনভনে চাদর বিছিয়ে রেখেছে 5-6 আম মাছি। তার পিছনে এইমাত্র চোখ মেলেছে একটা পান গুটখার দোকান। ভোরের প্রথম রোদ গোলাপি রং ছুঁড়ল ষোড়শ বালকের মুখমণ্ডলে। আচ্ছা, রবীন্দ্রনাথের বাড়ি মাটির গণেশে ধূপ জ্বালতে জ্বালতে চোখ কুঁচকে তাকায় দোকানি। তারপর ঠোঁটের কানায় টইটম্বুর ক্ষয়ের জল সামলে ঊর্ধ্ব মুখে থলথল করে বলে, রবীন্দ্র यानी ओम प्रकाश का भांजा। তর্জনী বরাবর 180 ডিগ্রি ঘুরে ষোড়শ বালক চেয়ে দেখে ইলেকট্রিক আর ট্রামের তারে কাঁটা ছেঁড়া ময়লা আকাশে এক পাল কাকের ঊর্ধ্বশ্বাস, খ্যা খ্যা দৌড়। তার নিচে ফুটপাত ফোয়ারায় ঝুঁকে বিশ্রী ধাতব শব্দে মুখ ধুচ্ছে টিকিধারী একটু বড়িয়া মাল। জাঙ্গিয়ার মতো করে ধুতি পরা আদুর গা কিছু লোকের লাল লাল অশ্লীল দাঁতের ফাঁকে অনভিধানিক রাষ্ট্রভাষা। লরির মিছিলে ওঠানামা করছে চটের বস্তা, উড়ছে ধুলো। রাস্তা থেকে লরি, লরি থেকে রূপকি রানীর ফর্সা ফর্সা গাল বেয়ে মাথার ওপরে ক্রোশ চিহ্ন আঁকা আত্মীয় আকাশটা আস্তে আস্তে অচেনা ঘোলাটে হয়ে উঠছে। ভারতবর্ষ জুড়ে এই অতিকায় উৎসব চিত্রের আবহ সঙ্গীতে ভেসে আসছে অন্য কোন সৌরমণ্ডলের এসরাজ মিশ্রিত কণ্ঠসুর। এই যে ধুলা আমার নাই, ধুলো উড়ছে। অন্য কবিতাটা গত বছর লেখা, 25শে বৈশাখ 2019। 25শে বৈশাখ আমি এবছর আবার পড়ি। 25শে বৈশাখ আমি এবছর সারাদিন কাটালাম যাদের সঙ্গে, তাদের জীবনে কারো 25শে বৈশাখ নেই, বরং 24x52 সপ্তাহ জুড়ে একটানা একঘেয়ে 13ই এপ্রিল। 13ই এপ্রিল সেটা কি? ওর চোখের দিকে প্রশ্ন চিহ্ন, শূন্য দৃষ্টি। ক্যালেন্ডারেও কোনো অন্য রং? 13ই এপ্রিল মানে জালিয়ানওয়ালাবাগ। 13ই এপ্রিল মানে 1919। গুলি খেয়ে মরেছিল 2000 প্রতিবাদী জন। কুয়োতে পাথর ফেলে ফেলে জীবন্ত মানুষ হত্যা, যার প্রতিবাদে কবি ধিক্কারে ফিরিয়েছিলেন
শাসকের দেওয়া সব সম্মান সহ নাইটহুড। প্রতি বছরের কথা বাদই দিলাম, আমারই দেশের সেই নিহত মানুষদের প্রতি এ শতবর্ষেও আমরা দেখিয়েছি কি শোক সম্মান? বরং 11 জ্বালিয়েছি মোমবাতি, তাতে কোনো দোষ নেই। কিন্তু এরপর জাতীয়তাবোধ নিয়ে কারা যেন কণ্ঠ বাড়ায়, 25শে বৈশাখ আমি এবছর সারাদিন কাটালাম যাদের সঙ্গে, তাদের জীবনে কারো 25শে বৈশাখ নেই ঠিক, কিন্তু উপাধি ফিরিয়ে দিয়ে কবি নিজে অন্তরীণ তাদেরই ঘামের মধ্যে, খিদে ও যুদ্ধের মধ্যে শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে নিরন্তর বুনছেন আশা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, মাদানি নিশানি পাপার গায়, নির্গম পাপার নিপার, রেগমদানি রেগার নিমার নিরপার গায়, মদনি মদনি সা বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে,
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, सखी जब से पिया पर दे दे सगमन किना, जब से पिया पर दे सगमन किना, रतिया कटत मोहे तार गिन गिन, रतिया कटत मोहे तार गिन गिन, जब से पिया पिया परदेसा गमन किन, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, হারি প্রিয়া বিনা সখিয়ে রে, হারি প্রিয়া বিনা सखी कला न पड़त मोहे एक ही पल छीन, कला न पड़त मोहे एक ही पल छिनाई पिया बिना सखिए নমস্কার। রবীন্দ্রপক্ষ শেষ, বাঁচা গেল। মানে আমরা আবার আমাদের দৈনন্দিন অসভ্য সভ্যতায় ফিরে গেলাম। আমরা আবার আজ থেকে সেই হালুম হুলুম সংস্কৃতিতে বোধ হয়ে থাকব। আজ থেকে
আবার আমরা মুখ বেঁকিয়ে হিন্দি উচ্চারণে বাংলা বলে আমাদের সামাজিক সম্মান বজায় রাখব। বছরে দুটো দিন আমরা তাকে যে স্মরণ করি, এটাই ওনার অনেক ভাগ্য। কারণ এটাই আমাদের অভ্যেস আজকের। খারাপ হোক ভালো হোক, এটাই আমাদের অভ্যেস। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আজ থেকে 70 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন এক কবি, বিষ্ণুদে। তার একটা কবিতা দিয়ে আজকের আড্ডা শুরু করছি। তুমি শুধু 25শে বৈশাখ, কবিতার নাম। তুমি কি কেবলই স্মৃতি? আচ্ছা, একটু এর আগে একটা কথা বলিনি। এই কবিতাটা আমি প্রথম শুনি একজনের কণ্ঠে। আমি একবারই শুনেছিলাম। আমি তখন খুব ছোট, আমি ক্লাস 5-6-এ পড়ি। কিন্তু আমার জীবন পুরো দর্শন বদলে দিয়েছে ওই একটা আবৃত্তিটা শম্ভু মিত্রের কণ্ঠে। এই কবিতাটি শম্ভু মিত্রের কণ্ঠে আবৃত্তি আমি শুনেছি, একবারই শুনেছি। কিন্তু সেটা কিভাবে আমার ভেতরে বসে আছে, আমি বললে সেটা কিছুটা বুঝতে পারবেন যে আমি বেরোতে পারিনি ওনার ইয়ে থেকে, ওনার তৈরি ইমেজ থেকে। পড়ছি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে যত হই হই সংঘের, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল পবন, সবই কি বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ? অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন? সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান। তোমার কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ? অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্পে দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষ্কে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন। যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নির্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নদীর নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও। সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুধা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও। তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ,
সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ের কুৎসিতে শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি। সুন্দরের গান যেন শুনি, গাই। 10টায় 5টায় উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকের অসুস্থ বৈভবে। খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস। খুঁজে যেন সকালে সূর্য থেকে সন্ধ্যার সূর্যের ছবি। শুনি যেন আমাদের কান্নার অতল তলে অমর ভৈরবী। প্রত্যহের সচেষ্ট উৎসবে সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে, তোমার বসন্ত গানে, রক্ত রাগে, হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে, নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল, মাসে মাসে, শতবর্ষ পরে আমাদের প্রতিদিন। কবি, তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ? কবি, হরেক উৎসবে যত হই হয় সংঘের, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। আমাদের ঋতুবাক সম্পাদিকা এই উৎসব, রবীন্দ্র জয়ন্তী উৎসব শুরু করেছিলেন বুদ্ধদেব বসুকে দিয়ে, আপনাদের মনে আছে। কল্লোল যুগের আর এক ডাকসাইটে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, তার একটা কবিতা শোনাই রবীন্দ্রনাথের উপর। কবিতার নাম রবীন্দ্রনাথ। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। চমকে উঠিন জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিভাগী। তোমার দূরের সুরে সকলে চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমারে জাগায় দিলে, চেয়ে দেখি এ নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জ্বলে, কুল হতে নীলমরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার। হেথা নয় হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।
আহ, আজকে রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন মানে রবীন্দ্র পরবর্তী যুগে বিভিন্ন মানুষ বিভিন্ন কবির লেখা নিয়ে আমরা আড্ডা মারি। একথা ভাবার কোনো অবকাশ নেই যে রবীন্দ্র পরবর্তী যুগে সবাই রবীন্দ্রনাথকে নিয়ে গদ হয়ে আমার পরানো যাহা চায় তুমি তাই এই গোছের মনোভাব নিয়ে লিখেছেন তা নয়। তবে মোটামুটি সব কবি সাহিত্যিকরাই রবীন্দ্রনাথকে নিয়ে কিছু না কিছু কাজ করেছেন। রবীন্দ্র পরবর্তী যুগের তো করেইছেন, মানে রবীন্দ্রনাথকে নিয়ে বিরুদ্ধ মতেরও কিছু কাজ হয়েছে। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেও হয়েছে। জ্যোতির্ময় রবির পাশে কালো মেঘের দল, খুব নামি দামি লোক তারা ছিলেন। তারা অকথ্য ভাষায় রবীন্দ্রনাথকে আক্রমণ করে গেছেন। সন্ন্যাসীর মতো রবীন্দ্রনাথ তাদেরকে কোনো আমার পাত্তাই দেন, বেপাত্তা করে দিয়েছে। রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের আল মাহমুদ রবীন্দ্রনাথকে নিয়ে একাধিক কবিতা লিখেছেন। তার মধ্যে একটি রবীন্দ্রনাথকে মোটামুটি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখা। সেই কবিতাটা আমি এখন পড়ে শোনাচ্ছি। কবিতার নাম রবীন্দ্রনাথ, আল মাহমুদের লেখা। এ কেমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত, নৈশব্দের মন্ত্রে যেন ডালে আর পাখিও বসে না। নদীগুলো দুঃখময়, নির্পতগ মাটিতে জন্মায়, কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে, পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই। শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা আমি যদি পুঁতে রেখে দিনরাত পানি ঢালতে থাকি, নিশ্চিত বিশ্বাস এই, একটিও উদ্ভিদ হবে না। আপনার বাংলাদেশ এরকম নিষ্ফলা ঠাকুর। অবিশ্বস্ত হাওয়া আছে, নেই কোনো শব্দের দোতনা। দু একটা পাখি শুধু অসত্যের ডালে বসে আজও, সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে। বৃষ্টিহীন বসিখের নিঃশব্দ 25 তারিখে। শেষ অবধি কি খুব রবীন্দ্র বিদ্বেষী মনে হলো তাকে? বোধ হয় না, যদিও রবীন্দ্রনাথকে উনি আক্রমণ করেছেন এই কবিতায়।